ঢাকার ঈদে নায়েব নাজিমদের শান শওকত, ঈদের চাঁদ দেখে কামান দাগানো, জমকালো সাজে সজ্জিত হাতি উট নিয়ে ঈদ মিছিল। আবার হাতির উপর থেকে টাকা বিলাতে বিলাতে ঈদগাহে যাওয়া দান খয়রা। কেমন ছিল শত বর্ষ আগে এই শহরের ঈদ উদযাপন জানবো, এবং একই সাথে দেখাবো প্রায় 200 বছর আগে আঁকানো এই শহরের ঈদ উদযাপনের কিছু ছবি, যার অধিকাংশই হয়তো আপনি দেখেননি। ঢাকার প্রথম ঈদ উদযাপন কেমন ছিল, এই সম্পর্কে ধারণা পাওয়া যায় একজন মুঘল ইতিহাস রচয়িতার কাছ থেকে, যার নাম মির্জা নাথান। তার বিখ্যাত বই বাহারিস্তানি গায়েবী থেকে জানা যায় 1610 সালে বিশাল বহর নিয়ে মুঘলরা এই শহরে এসেছিল। সব মিলিয়ে আনুমানিক 50,000 মানুষ। হঠাৎ করেই নির্জীব ঢাকা হয়ে উঠল জমজমাট। দিল্লি থেকে মেলা দূরের শহর ঢাকা, তাতে কি দূরত্বের কারণে তো আর উৎসব থেমে থাকতে পারে না। ফলে ঈদ উদযাপন হয়ে উঠল জাঁকজমক। ঢাকা বিষয়ক গবেষক সাদুর রহমান, তার কাছ থেকে শুনব মির্জা নাথানের ঈদের বর্ণনা। উনি এখন লিখছেন যে ঈদের চাঁদ দেখা গেল, তো সেখানে নাকাড়া বেজে উঠলো, ঢাক ঢোলদের সারা রাত গোলাগুলি হচ্ছে, গোলাগুলি দিয়ে আনন্দ উৎসব হচ্ছে, এবং এটা ভোর রাত পর্যন্ত চলতে, তাও থামছে না, বলছে একটা ভয়ঙ্কর অবস্থা। তো পরবর্তী দিন দেখা যাচ্ছে ওখানে আবার ওই একই বইতে লেখা আছে, যেমন খতিবকে খুতবা তারাবি পড়ান বা খতিবকে ঈদ নামাজ পড়ার পরে তাকে উপহার দেওয়া হচ্ছে, গরিবের মধ্যে বিভিন্ন দান খরচ করা হচ্ছে। মির্জা নাথান এই অসাধারণ ঈদ উদযাপনের বর্ণনা লিখেছেন ময়মনসিংহে বসে। তাই অনেক গবেষক মনে করেন রাজধানীতেও মোগলরা একইভাবে ঈদ উদযাপন করতেন। 1639 সালে ঢাকায় আসেন সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র শাহ সুজা। তিনি ঢাকায় নিয়ে আসেন প্রায় 300 শিয়া অভিজাত পরিবার। যদিও শাহ সুজা খুব বেশি দিন ঢাকায় থাকেননি, তবে তিনি আসার পর ঢাকায় অভিজাত শ্রেণীর সংখ্যা বৃদ্ধি পায়। ঈদ উদযাপনেও যোগ হয় শাহী রেওয়াজ। শাহ সুজার আমলে তার আমত্ত মীর আবুল কাশেম 1640 খ্রিস্টাব্দে এই ঈদগাহটি নির্মাণ করেছিলেন। তৎকালীন সুবাদার, নাজিম এবং অন্যান্য মুঘল কর্মকর্তারা এখানে নামাজ পড়তেন, তবে সাধারণ মানুষ এখানে নামাজ পড়ার অনুমতি পেতেন না। ঢাকার ইতিহাসে ঈদের সবচেয়ে জাঁকজমকপূর্ণ বর্ণনা আছে শাহ সুজার ঢাকা আগমনের প্রায় 100 বছর পর 1729 সালের পবিত্র রমজান মাসের শেষ দিন। দ্বিতীয় মুর্শিদ কুলি খাঁর সময় ত্রিপুরা জয় হলো, তো সেটা 29 রমজান দরবারে খবর আসলো যে ত্রিপুরা জয়, তার বাহিনী ত্রিপুরা জয় করলো। তো তখন উনি আনন্দে বললো দুটো ঈদ একসাথে পালন, মানে দুটো খুশির সংবাদ, দুটো ঈদ হবে। ঈদ আসলে মূল ঈদ মানেটা কি, এটা একটা সিরিয়াক শব্দ। তো ঈদের আরবি যদি করে এটা আবার দুটো অর্থ দাঁড়ায়, একটা বলি খুশি বা আনন্দ, আর একটা আবার বারবার ফিরে আসা। বারবার ফিরে, দুটোই কিন্তু প্রাসঙ্গিক। তো ঈদের এই বিষয়টা দুটো ঈদ হবে, দুটো ঈদের জন্য উনি তখন তার সুবেদার বলেন বা তার যে অধস্তন যে নাজিম বা নায়েব থাকেন, তাকে ঘোষণা দেওয়া হলো যে 1000 আশরাফি ছিটানো হবে জনগণের মধ্যে। তো ঈদ উপলক্ষে ঈদের দেখা বলা হচ্ছে, যেমন এখান থেকে ঢাকা থেকে আপনি 1 ক্রোশ দূরে, 1 ক্রোশ দূরে কোথায়? ঢাকার এখান থেকে আমরা এখন কোথায় বসে আছি, আমরা তো একটা শেষ চিহ্ন নায়েব নাজিমদের। তো বলা হলো যে এখান থেকে 1 ক্রোশ দূরে, তো আমাদের ধানমন্ডি যে ঈদগাহ, ঈদের নামাজ তো ঈদগাতে হয়, ঈদগাতে এটা বিলিয়ে দেওয়া হোক। এই দান আর ঈদের আনন্দযাত্রা সব সময় যে এমন ছিল তা নয়। মোগল আমল থেকে শুরু করে ব্রিটিশ সাম্রাজ্যের প্রায় 200-250 বছর পর্যন্ত নায়েব নাজিমরা কম বেশি এই ধারাটি অব্যাহত রেখেছিলেন। এর একটি বড় প্রমাণ হল প্রায় 200 বছর আগে আঁকা এই 39টি ছবি। ঢাকার নায়েব নাজিম নুসরাত জং 1786 থেকে 1822 সাল পর্যন্ত শাসন করেছিলেন। মূলত তার শাসনামলেই এই ছবিগুলো আঁকা হয়। কে এঁকেছিলেন ছবিগুলো? মাত্র একটি ছবিতে নাম লেখা আছে, আলম মুসাব্বির, বাকিগুলোতে কিছু লেখা নেই। শত শত বছরের পুরনো এই পেইন্টিংগুলোতে রয়েছে ঢাকার ঈদ উদযাপনের অনেক গল্প।
এবং এই গল্পগুলো সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের কথা বলতে হবে একজন পেইন্টিং এক্সপার্ট এবং একজন ইতিহাসবিদের সঙ্গে। নাজমা খান মজলিস একজন পুরনো চিত্রকলা গবেষক। তিনি এই ছবিগুলো নিয়ে কাজ করেছেন জাতীয় জাদুঘরে। একটা ছবির পিঠে এরকম পেছনে, ছবির পেছনে পাওয়া গেছে আলম মুসাব্বির নাম। আলম মুসাব্বিরকে আমরা মনে করি, নামটা যেহেতু পেয়েছি অনুমান করি যে উনিই ছিলেন মেইন প্রধান শিল্পী। তার চিত্রশালা নিশ্চয়ই ছিল, না হলে এরকম ছবি হওয়ার কথা না। নুসরাত জাং এবং আরও হয়তো তার পরবর্তী যারা ছিলেন দু একজন, তাদের চিত্রশালায় এই ছবিগুলি শেষ করা হয়েছে। কোম্পানি আমলের ইয়েরা অংশগ্রহণ করলো, সিপাহীরা অংশগ্রহণ করলো। তখন দেখা যাচ্ছে ইউরোপীয় পোশাক। এটা খুব ইন্টারেস্টিং, কেউ বলে নাই যে ইউরোপীয় পোশাকধারী আছে। আর সবচেয়ে বড় আমি বলবো যেটা একটা ইনফরমেশন, সেটা হচ্ছে যে আমরা এশিয়াটিক সোসাইটির দেউড়ি দেখি। এই দেউড়ির যে ছবি আসল, যখন ডয়লি দেখেছেন আর আরও দু একজন আর্টিস্ট, মিছিলে পোশাক আশাক সাদামাটা, কেউ কালো পোশাক পরে আছে। তারপরে এই কাঁধে তাদের তাজিয়া, তাজিয়া বহন করছে তারা, পিছে পিছে মিছিল, আগে অল্প মিছিল, অল্প কয়েকজন। তারপরে হচ্ছে সেখানে ঢাকার যারা ছিলেন, নওয়াব ফ্যামিলির ছিলেন, অভিজাত ছিলেন, তারা সামনে, অন্যরা পিছনে। তবে নায়েব নাজিমদের এই শান শওকতের ধারা খুব বেশি দিন চলেনি। এটার কারণ হচ্ছে ঢাকার নায়েব নাজিমদের পতন। যখন তাদের এখানে তারা নায়েব নাজিমদের ব্রিটিশ যুগ চলে আসলো, এদের আর কোনো ক্ষমতা নেই, তখন তো তাদের জলুসও নেই, অর্থকরী অভাব। তো তখন তারা এরকম এই যে ছবিতে আমরা পেন্টিংয়ে যেমন দেখা যাচ্ছে এত রাজকীয় আয়োজনে তারা করে, তখন তো এটা করার মতো এখানে লোক নেই। এটার পিছনে দুটো কারণও ছিল। একটা হচ্ছে প্রথম কথা মুসলমানদের আর্থিক দৈন্যতা, এবং শুধুমাত্র জ্ঞান এবং অর্থদিক দিক নয়, এবং ব্রিটিশ প্রশাসনেরও একটা ভাব ছিল। কারণ হচ্ছে তারা এটাকে, তো ওই সময় দেখা যাচ্ছে ক্রিসমাসটাকে প্রধান একটা উৎসব হিসেবে দেখা হচ্ছে, এবং পাশাপাশি দুর্গাপূজা। তো যে কারণে এরকম একটা রাজকীয়ভাবে করা বা করার মতো সামর্থ্যতা তাদের এরকম ছিল না। যে কারণে দেখা যাচ্ছে সে সময় পত্রপত্রিকা বলতে যে কটা ছিল, বা সাহিত্য বলেন, যেগুলো আমরা রেফারেন্স নেই, সে সময় এগুলো পাবেন না। যে যতটা পাবেন মহরমকে নিয়ে, দোলন উৎসবকে নিয়ে পাবেন, দুর্গাপূজা নিয়ে পাবেন, অন্যান্য পুজো পার্বণ নিয়ে পাবেন, কিন্তু জন্মাষ্টমী নিয়ে অনেক 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 আর্টিকেল পাবেন, কিন্তু ঈদ নাই। তার মানেটা কি? তাহলে কি ঢাকা শহরে বা পূর্ববঙ্গ ঈদ করা ছেড়ে দিয়েছিল? নিশ্চয়ই ছাড়েনি, ধর্মচর্চাকে ছাড়েনি। আমার ধর্মচর্চা তো আমি করি, সেটা তো আমার পূর্বপুরুষ বা আমার 500 বছরের জেনারেশন আমরা যেভাবে আমরা পালন করি সেটা করবো। সেটাও তো আমার বাড়িতে ছোট আকারে করতেছি, কিংবা আমার নিজেরা উৎসব আমার হবে, ভালো খাবার রান্না হচ্ছে আমার বাসা ঠিকই, কিন্তু শহরে যে একটা দৃশ্যমান এই যে জাঁকজমকপূর্ণ সেই বিষয়গুলো তো ওখানে ছিল না, বা থাকলেও কম ছিল, যেগুলো পত্রপত্রিকা বা সে সময় সাহিত্য সামগ্রীতে উঠে আসেনি। যেটা উঠে আসছে খুবই বিচ্ছিন্নভাবে, খণ্ডিতভাবে, কারো কারো স্মৃতি কথায়, তো সেগুলো আমরা পাচ্ছি। (1825 থেকে 1835) এই সময়ের অভিজ্ঞতা তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন সিভিল সার্জন জেমস টেলর তার লেখা বই এ স্কেচ অব দ্য টপোগ্রাফি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স অব ডেকাতে উল্লেখ করেছেন। সেখানে তিনি বলেছেন, তৎকালীন সময়ে অধিকাংশ সাধারণ মুসলমান জানতো না কিভাবে ঈদের নামাজ পড়তে হয়। ঠিক কাছাকাছি রকমের একটি ঘটনার বর্ণনা দেন আরেক সিভিল সার্জন জেমস ওয়াইস। 1885 সালে তিনি লিখেছিলেন, লক্ষা নদীর তীরে একদল গ্রামবাসী ঈদের নামাজ আদায় করতে একত্রিত হয়, কিন্তু মজার ব্যাপার হলো তারা কেউই ঠিকমতো জানতো না যে কাজটি কিভাবে করতে হয়। তখন নৌকা করে ঢাকা থেকে এক যুবক ফিরছিলেন। পরবর্তীতে সেই যুবক তাদের নামাজ পড়তে সাহায্য করেন। ঈদের এই উৎসবের যে সাধারণের যে অংশগ্রহণ বা মেলা হওয়া বা এই জিনিসগুলো আমরা ওইভাবে রেফারেন্স হিসেবে পাই না। যেটা 1850 পর্যন্ত এটাই দেখি। তারপরে তাহলে এটা যদি না হয়, তাহলে আমি বললাম তো আবার, যেটা কি উৎসব এখানে হতো না? ঈদ উৎসব অবশ্যই হতো শহরে। সেটার জন্য সব থেকে বড় ভূমিকা রাখলো ফারাজি আন্দোলন। আচ্ছা, এটা নেতৃত্বে ছিল ঢাকার লোকই। তো ফারাজি আন্দোলনটা একটা কাজ করলো, যেটা আপনার মুসলমানদের একটা রাষ্ট্রীয় সমাজ, তার অর্থনৈতিক সব বিষয়ে একটা চেতনার একটা উদ্বেগ তৈরি করলো মুসলমানদের জাগরণের ক্ষেত্রে। তো তখন তার পরবর্তীতে আমরা আরও এই উৎসবটাকে ঈদ মিছিলের মোটামুটি 1920-এর দিকে দেখা গেল, মোটামুটি এখানে ঢাকাতে আবার ঈদ মিছিল বলেন বা ঈদ মিছিলটা মেনে মোটামুটি 16-17 দিকে আমরা এই মিছিলটা দেখতে পাই। সেটার তত্ত্বাবধায়ক কিন্তু পয়সা, বললাম যেটা করতে তো পয়সা লাগবে, সেটা হচ্ছে আমাদের ঢাকার আসানমঞ্জের নবাবরা তখন পৃষ্ঠপোষকতা করলেন। এবং ঢাকা শুধু উনারা না, আরও অনেকেই, ঢাকা যারা তখন
আর্থিকভাবে শক্তিশালী লোকজন ছিলেন, জি। কিংবা আরও যারা বনেদি পরিবারে যারা একটু সামর্থ্য ছিল, তারা সবাই মিলে এই উৎসবটাকে, মানে ঈদ মিছিলটা তো একটা মিছিল, মানে এটা তো জি, ঈদ উৎসবের মিছিল, জি। তারা এটাকে তখন পৃষ্ঠপোষকতা করলেন যে এটা বের হবে। তো এটা কখনো কখনো বের হতো, আবার কয়েক বছর পরে দেখা যেত বন্ধ হয়ে যেত। ঈদ আনন্দ মূলত শুরু হতো ঈদের চাঁদ দেখার মধ্য দিয়ে। চাঁদ দেখতে কেউ নৌকা নিয়ে যেতেন বুড়িগঙ্গায়, কেউ বা উঠে যেতেন বাড়ির ছাদে। দেশভাগ পরবর্তী সময়ে কেমন ছিল ঈদ জানতে আমরা হাজির হয়েছি ঢাকার এক বনেদি পরিবার সরকার বাড়িতে। এই পরিবারের সদস্য জিনাত পারভিনের কাছে শুনব তার ছেলেবেলার ঈদ উদযাপনের গল্প। ঈদের আগের দিন পুরান ঢাকার নিয়ম ছিল মেয়ে বাচ্চারা মেহেন্দি পরবে এবং হলুদ দিয়ে গোসল করবে, এবং হলুদ দিয়ে গোসল করার পর কাচের চুড়ি পরে বেড়াবে। আর আমাদের বংশালে পুকুর পাড়ে একটা সুন্দর পুকুর আছে, বংশাল গেলে দেখবেন। ওই ইদানিং আমাদের ছোটোবেলা পুকুরে পুরুষদের যাওয়া বন্ধ ছিল, মেয়েরা ওই পুকুরে হলুদ মেহেন্দি পরে গোসল করে উৎসব করতো আর কি, গার্জেনরা পাহারা দিত। তারপর গেল চান উঠতো, সবাই ছাদে জানালায়, এখন তো ছাদ দেখা যায় না, ফ্ল্যাট বাড়ি, খোলা বাড়ি উঠানে, মসজিদে ইমাম সাহেবরা সব দাঁড়িয়ে দেখতো। তো চান উঠার পরে সবাই চান দেখে মোনাজাত করতো, সাইরেনও বাজতো, সবাই ঈদের উৎসব, ঈদের সালাম ঘরে ঘরে গিয়ে দেওয়া হতো। পরদিন সকালে ঈদের নামাজের প্রস্তুতি ছিল। আমাদের আলেজির জামাতের ঈদের জামাত ওখানে আলাদা হয়, এবং ওই 200 বছর যাবৎ মেয়েরা ওইখানে প্রথম ঈদের জামাত পড়ে। তার আগে মেয়েরা ঈদের জামাত পড়তো না। এটা আমি ছোটোর থেকে আমার মা বলতেন, বিয়ের আগের থেকে উনি দেখেন। তা আমি তো 200 বছরই বললাম আপনাকে। ঘোড়ার গাড়ি দিয়ে যেতাম, ঘোড়ার গাড়ি, এই ঘোড়া গাড়ি না, সেরাটানার সামনে যে ঘোড়া গাড়ি, সেই ঘোড়া গাড়িতে করে মেয়েরা যেত ঈদের নামাজ পড়তে আর কি। তারপর যে ঈদের নামাজ পড়ে আসার পর মুরব্বীদের সালাম করা, বাড়ি বাড়ি নিজেদের, আমাদের বাড়ির যাওয়ার ছিল 11টার সময়। আমরা কবর জিয়ারত করে এসে সবাই বাড়িতে ভাই বোন মা বাবা বউ শ্বশুর শাশুড়ি একসাথে খাবো সব, এমনকি কাজের লোকও বসবে। তারপর হলো বাড়ি বাড়ি আত্মীয় স্বজনের বাড়ি বেড়াতে যাবো। ঈদের মিছিল আমার বেলায় দেখছি, আমি ছোটোবেলা বংশাল থেকে যাইতো। তো 54-এ আমি তখন খুবই ছোট, তখন যুক্ত ফ্রন্ট হয়। তো নৌকা মার্কা আর হারিকেল মার্কা, মুসলিম লীগ হারিকেল মার্কা, বঙ্গবন্ধু নৌকা মার্কা, তখন তো বঙ্গবন্ধু না, শেখ মুজিব। তো নৌকা মার্কা, তো ওটা বলতো যে কি মিছিলে বলতো নৌকা ডুবিলো, হাই হাই করলো, সন্ধ্যা হইলো, হারিকেল জ্বলিলো। আবার বলতো দেখেন দুর্ভিক্ষণ লোক মরা গেছে, কি নাটক করে, এরকম নানান রকম ব্যঙ্গ করে মিছিল বেরোতো, পরি বেরোতো নানান রকম। আর আমরা এই বাড়ির থেকেও ঈদের মিছিল দেখছেন, সেটাও যেত স্বাধীনের পরে। তবে আমার মা বলছেন নববাড়ি থেকে ঈদের মিছিল বেরোতো আমার মায়ের যুগে, এবং নববাড়ি থেকে শুধু ঈদের মিছিল না, রোজার সেহরির সময় যে সেহরির গান গাওয়া হয় ওটাকে বলে কাসিদা পার্টি। তা এখনকার ঈদের মিছিল ওরকম হয় না, ঈদের মেলাও ওরকম হয় না। ওটা আলাদা একটা আনন্দ ছিল, বাড়ি বাড়ি গিয়ে সব মুরব্বীদের দেখা শোনা। তখন তো তারপর আমাদের বাড়িতে ছিল আমার মা, ঈদের পরে আমাদের ঘরে একটা গ্রুপ ছবি দেখবেন, ডজে আমরা ছবি দেখি, তখন ঢাকার বিখ্যাত ছবি স্টুডিও ডজ, ওই ঈদে চলছে। আরেকটা ছবি দেখবেন বলদা গার্ডেনে ঈদের পরে চলছে, মা আমাদের সব ভাই বোনদের নিয়ে গেছেন, তখনকার বলদা গার্ডেন 60 সনের কথা বলছি। ডজের ছবিটা 58-এ, 60 সনে বলদা গার্ডেন। তারপর রমনা পার্কে 66-এ, সেখানেও ঈদের ছবি, আমাদের সব ভাই বোনদের মা। তখন রমনা পার্কে চিড়িয়াখানা ছিল, পার্ক ছিল চিড়িয়াখানা, এখন সে চিড়িয়াখানাটা নাই। সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন এসেছে উৎসবে, একই সাথে বদলে গেছে সামাজিক রীতিনীতিও। কালের বিবর্তনে ঢাকাবাসীর ঈদ উদযাপনে এসেছে ভিন্নতা, হয়তো এর পরিবর্তন চলতে থাকবে আগামীতেও। ঈদ যেমন মিস করি, আগে আমাদের ঈদের মধ্যে একটা আন্তরিকতা ছিল, কম্পিটিশন ছিল, আন্তরিকতা ছিল। আচ্ছা তুমি কেমন, আমি ঠিক। এখন তো কম্পিটিশন, কে কত নিতে পারে, এরকম ছিল না। আগে মানুষের একটা কাপড়ই পরতেই, আমার ফ্যামিলিতে 2টা কাপড় পেতাম আমরা, একটা গোসল করে সাধারণ, আর একটা ভালো পেতাম। তাই পাড়ার লোকজন চেয়ে থাকতো এরা 2টা কাপড় পায়। এখন তো বড় গরিব বুঝুন না, কি যে কম্পিটিশন, এই ওকে দেয় এই ওকে দেয়, ওরকম বাহুল্য খরচটা ছিল না।